ক্লাসটা শুরু করি। আজকে আমাদের থাইরয়েড সিরিজের সেকেন্ড ক্লাস। এর আগের দিন আমরা থাইরয়েডের বেসিক কিছু ফিজিওলজি, ফার্মাকোলজি এগুলো নিয়ে কথা বলেছিলাম, যাতে আমাদের পরবর্তীতে ক্লিনিক্যাল ক্লাসগুলো, ক্লিনিক্যাল কিছু ডিসিশন মেকিং, কেন কোন ইনভেস্টিগেশন করছি এগুলো বুঝতে একটু সুবিধা হয়। তো ক্লাসের মধ্যে আসলে অনেক গ্যাপ পড়ে গেছে, আমি জানি না আপনাদের কতটুকু মনে আছে। তো আজকে আমরা হাইপারথাইরয়েডিজম আর থাইরোটক্সিকোসিস এই দুইটা বিষয় নিয়ে কথা বলবো। আজকে আমি চেয়েছিলাম কোনো প্রকার স্লাইড শো না দেখে সরাসরি ক্লাসটা নিতে, কিন্তু তারপর মনে হলো যে না, কিছু ফিগার হয়তো দেখানোর প্রয়োজন হবে। কিন্তু মেইনলি আজকে আমি আপনাদের সাথে লাইভ নিজে থেকেই মোস্টলি ক্লাসটা নিব আর কি। তো হাইপারথাইরয়েডিজম বা থাইরোটক্সিকোসিস এটা নিয়ে যদি কথা বলি, তাহলে নামটা শুনেই বোঝা যাচ্ছে যে থাইরয়েড গ্ল্যান্ড ইজ আইদার হাইপার অ্যাক্টিভ অথবা there is toxicity from the thyroid hormone activity, রাইট? আজকের ক্লাসটায় আমরা মেইনলি হাইপারথাইরয়েডিজম বা থাইরোটক্সিকোসিস কি কি কারণে হয়, হলে কি কি ক্লিনিক্যাল ফিচার অর্থাৎ সিমটম এবং সাইন পেশেন্টের কি কি হতে পারে সেগুলো জানবো, কি কি ইনভেস্টিগেশন করব, ইনভেস্টিগেশনের রেশনালিটিটা কি কি। হাইপারথাইরয়েডিজম বা থাইরোটক্সিকোসিস বললেই যেই ডিজিজটার নাম আমাদের সবচেয়ে বেশি মনে হয় এবং সবচেয়ে বেশি ফ্রিকোয়েন্ট সেটা হলো গ্রেভস ডিজিজ। সেটা সম্বন্ধে আমরা কিছুটা জানবো, কারণ হাইপারথাইরয়েডিজম বা থাইরোটক্সিকোসিস মানেই কিন্তু গ্রেভস ডিজিজ না। এরপর আসবে ট্রিটমেন্ট অপশন, সেটা গ্রেভসের জন্য কি কি আছে, নন গ্রেভস হাইপারথাইরয়েডিজম বা থাইরোটক্সিকোসিসের জন্য কি আছে, এবং সবশেষে থাইরয়েডের হাইপারথাইরয়েডিজমের সাথে রিলেটেড একটা মেডিকেল ইমার্জেন্সি আছে, থাইরয়েড স্টর্ম, সেটা নিয়ে আমরা একটু কথা বলবো। তা আমার মনে হয় না যদি আমি সবকিছু বলতে যাই তাহলে আসলে 1 ঘন্টার ক্লাসে আমরা শেষ করতে পারবো। আমরা শুরু করি, যদি আমাদের কিছু পোর্শন বাকি থাকে তাহলে আমরা নেক্সট ক্লাসে সেটা কন্টিনিউ করব। আচ্ছা, প্রথম কথা যে হাইপারটক্সিকোসিস এই দুইটা টার্ম আমরা খুব ইন্টারচেঞ্জেবলি ব্যবহার করি। একই পেশেন্টের ক্ষেত্রে আমরা হাইপারথাইরয়েডিজম বলি, একই পেশেন্টের ক্ষেত্রে আমরা থাইরোটক্সিকোসিসও বলি। তো ব্যাপারটা কি আসলে এরকম কিনা, এবং এই দুইটা কি একই জিনিসকে বোঝায় কিনা, বা দুইটার মধ্যে কোনো ডিস্টিংগুইশিং ফিচার আছে কিনা সেটা আমরা একটু বোঝার চেষ্টা করি। থাইরোটক্সিকোসিস যখন আমরা বলি, দেন ইট ডিনোটস আ কন্ডিশন হুইচ ইজ আ সিনড্রোম। সিনড্রোম মানে কি? সিনড্রোম মানে আমরা জানি ইট ইজ আ কনস্টেলেশন অফ সাইন অ্যান্ড সিমটম, অর্থাৎ একটা পেশেন্ট কিছু সিমটম নিয়ে প্রেজেন্ট করবে, সাইন এলিসিট করা সম্ভব হবে, যখন সে ওই স্পেকট্রাম থেকে ফুলফিল করবে তখনই আমরা তাকে একটা সিনড্রোম বলবো। অর্থাৎ থাইরোটক্সিকোসিস যখন হবে, নামটা থেকে আমরা বুঝতে পারছি টক্সিকোসিস, অর্থাৎ এখান থেকে এক্সেস সাইড এফেক্ট হচ্ছে ফ্রম ওয়্যার, ফ্রম দ্য থাইরয়েড হরমোন। একটা পেশেন্টের একটা হিউম্যান বিইং এর শরীরে যখন গিয়ে থাইরয়েড হরমোন এক্সেস পরিমাণে থাকবে, দেন ইট উইল প্রডিউস সাম টক্সিক ফিচার। টক্সিক ফিচার উইল বি এভিডেন্ট ইন দ্য ফর্ম অফ সিমটমস অ্যান্ড সাইন্স। অর্থাৎ আমার সার্কুলেশনে যদি কোনো কারণে থাইরয়েড হরমোনের কনসেন্ট্রেশন, অর্থাৎ অ্যাক্টিভ ফর্ম ফ্রি থাইরয়েড হরমোনের কনসেন্ট্রেশন অনেক পরিমাণে বেড়ে যায়, তাহলে পেশেন্ট কিছু সিমটম এবং সাইন ম্যানিফেস্ট করবে, এবং তখন আমরা সেটাকে থাইরোটক্সিকোসিস বলবো। সেই থাইরোটক্সিকোসিস হতে পারে হাইপারথাইরয়েডিজমের জন্য। অর্থাৎ বোঝা যাচ্ছে কি থাইরোটক্সিকোসিস ইজ আ লার্জার আমব্রেলা, এটার একটা পোর্শন হাইপারথাইরয়েডিজম। আর কি কি কারণে থাইরোটক্সিকোসিস হতে পারে? যদি কেউ ফ্যাকটিশিয়াসলি, অর্থাৎ নিজে ইচ্ছাকৃতভাবে বাইরে থেকে বেশি বেশি করে থাইরয়েড হরমোন খায় এবং তার শরীরে এক্সেস থাইরয়েড হরমোন ইনজেকশনের জন্য এই টক্সিকোসিসের ফিচারগুলো দেখা যায়, তাহলে সেটাও কিন্তু থাইরোটক্সিকোসিস, বাট দ্যাট ইজ নট ডিউ টু হাইপারথাইরয়েডিজম। আবার থাইরয়েড গ্ল্যান্ড ছাড়া অন্য কোথাও থেকে গিয়ে এক্সেস থাইরয়েড হরমোন তৈরি হচ্ছে, সেটা কখন হতে পারে? সেটা হতে পারে হাইড্রোটিডিফর্ম মোল থেকে, হতে পারে কোরিওকার্সিনোমা থেকে। কারণ এখানে কি হয়, এক্সেস এইচসিজি সেক্রেশন হয়, এবং এইচসিজি যে বিটা সাব ইউনিট, দ্যাট অ্যাক্টস লাইক টিএসএইচ এন্ড দ্যাট উইল দেন কজ হাইপারথাইরয়েডিজম, থাইরোটক্সিকোসিস লাইক ফিচার। দ্যাটস ওয়াই আবার স্ট্রোমা ওভারে কি করবে, আবার কিছু কিছু এন্ডোক্রাইন গ্ল্যান্ডে নিওপ্লাজিয়া কোনো কোনো যেমন স্মল সেল কার্সিনোমা অফ দ্য লাং, এরা কি করবে, কিছু একটোপিক হরমোন সেক্রেশন করবে ইন দ্য ফর্ম অফ, এবং যেটা প্যারানিওপ্লাস্টিক ম্যানিফেস্টেশন তৈরি করবে, প্যারানিওপ্লাস্টিক সিনড্রোম তৈরি করবে। তখন যখন অ্যাপার্ট ফ্রম দ্য থাইরয়েড গ্ল্যান্ড এক্সেস থাইরয়েড হরমোন আমার সার্কুলেশনে প্রেজেন্ট হচ্ছে এবং দ্যাট উইল প্রডিউস দ্য টক্সিকোসিস ফিচার, দেন ইট ইজ কল্ড থাইরোটক্সিকোসিস। অর্থাৎ থাইরোটক্সিকোসিস কিন্তু ইনকর্পোরেট করছে হাইপারথাইরয়েডিজম অ্যান্ড আদার থিংস। এখন আসা যাক যে হাইপারথাইরয়েডিজম জিনিসটা কি। হাইপারথাইরয়েডিজম জিনিসটা
যখন আমার প্রাইমারিলি থাইরয়েড গ্ল্যান্ড অনেক বেশি হাইপার অ্যাক্টিভ হবে। থাইরয়েড গ্ল্যান্ড যখন হচ্ছে হাইপার অ্যাক্টিভিটি শো করবে এবং হচ্ছে বেশি বেশি করে থাইরয়েড হরমোন প্রডিউস করবে, সেক্ষেত্রে সার্কুলেশনে হচ্ছে গিয়ে থাইরয়েড হরমোন বেড়ে যাবে, তখন যে ফিচারগুলো তৈরি হবে তখন সেটাকে আমরা বলবো হচ্ছে হাইপারথাইরয়েডিজম। অর্থাৎ থাইরয়েড গ্ল্যান্ডের প্রাইমারিলি ওভার অ্যাক্টিভিটির জন্য প্রোডাকশন হচ্ছে হাইপারথাইরয়েডিজম। অর্থাৎ সব হাইপারথাইরয়েডিজমই কিন্তু থাইরোটক্সিকোসিস, কিন্তু সব থাইরোটক্সিকোসিস কিন্তু হাইপারথাইরয়েডিজম না। তাহলে এখন দেখা যাক যে কি কি কারণে থাইরোটক্সিকোসিস হতে পারে। এই চার্টটার দিকে যদি তাকান তাহলে হেডিং কি বলছে? হেডিং বলছে হচ্ছে কজেস অফ থাইরোটক্সিকোসিস অ্যান্ড দেয়ার রিলেটিভ ফ্রিকোয়েন্সিস। অর্থাৎ এখানে কিন্তু আমরা যদি নিচের দিকে যাই তাহলে কিন্তু আমরা দেখব এক্সট্রা থাইরয়েডাল সোর্স অফ থাইরয়েড হরমোন বলে একটা হেডিং আছে। অর্থাৎ দিস ইজ নট হাইপারথাইরয়েডিজম, কিন্তু এটা থাইরোটক্সিকোসিস। এখন আসা যাক যে কখন কখন থাইরোটক্সিকোসিস হতে পারে। মোস্ট কমন আমি প্রথমেই বললাম যে আজকে আমাদের ডিসকাশনের একটা সিগনিফিকেন্ট পার্ট আমরা করব হচ্ছে গ্রেভস ডিজিজ নিয়ে, এবং গ্রেভস ডিজিজ ইজ দ্য মোস্ট ফ্রিকুয়েন্ট কজ অফ থাইরোটক্সিকোসিস, বাট ইট ইজ নট দ্য সোল কজ। গ্রেভস ডিজিজ ইজ ওয়ান অফ দ্য ফর্ম অফ অটোইমিউন থাইরয়েড ডিসঅর্ডার। আবার আরেকটা মজার ব্যাপার আছে, যখন আমি গ্রেভস ডিজিজ বলবো, গ্রেভস ডিজিজ কিন্তু সবসময় কিন্তু থাইরোটক্সিকোসিস নিয়ে প্রেজেন্ট করবে না। দেয়ার উইল বি আ ফ্র্যাকশন অফ গ্রেভস ডিজিজ they will manifest or diagnosed when the patient is euthyroid, অর্থাৎ তাদের থাইরয়েড ফাংশন স্ট্যাটাস একদম নরমাল অথবা থাইরয়েড ফাংশন স্ট্যাটাস হচ্ছে হাইপোর মধ্যে আছে, অর্থাৎ পেশেন্ট ইজ বায়োকেমিক্যালি অথবা ক্লিনিক্যালি হাইপোথাইরয়েড। কিন্তু মোস্ট কমন কজ অফ থাইরোটক্সিকোসিস হচ্ছে গ্রেভস ডিজিজ, এবং গ্রেভস ডিজিজের মোস্ট কমন ম্যানিফেস্টেশন হচ্ছে হাইপারথাইরয়েডিজম। এরপর আসা যাক হচ্ছে মাল্টিনোডিউলার গয়টার। আপনারা যারা 5th ইয়ারে পড়েন তারা যদি সার্জারি ওয়ার্ডে যান, সার্জারি ওয়ার্ডে যে মাল্টিনোডিউলার গয়টার বড় বড় গয়টার নিয়ে কিছু দেখবেন ফিমেল ওয়ার্ডের মহিলারা বসে থাকে, এন্ডেমিক জোন থেকে এসেছে, তাদের যদি আপনি ফাইলটা জাস্ট উল্টান তাদের কিন্তু একটা বেসলাইন থাইরয়েড ফাংশন টেস্ট করা থাকে, এবং মোস্ট অফ দিস পেশেন্টস আর ইউথাইরয়েড। আপনি অবাক হয়ে মধ্যে এত বড় একটা ঘ্যাক অথবা হচ্ছে গিয়ে গয়টার আছে, এন্ড দ্যাট ইজ মাল্টিনোডিউলার গয়টার, কিন্তু পেশেন্ট কিন্তু বায়োকেমিক্যালি ইউথাইরয়েড। কিন্তু লং স্ট্যান্ডিং টিএসএইচ সিক্রেশনে যদি সামহাও এটা এই ফিডব্যাক কন্ট্রোল মেকানিজমটাকে হচ্ছে গিয়ে ওভারকাম করে ফেলে, তখন এই মাল্টিপল নোডিউল কিন্তু অটোনোমাসলি হাইপার সিক্রেশন করতে পারে, দেন দ্য পেশেন্ট উইল প্রডিউস থাইরোটক্সিকোসিস। এরপরে আসা যাক হচ্ছে সলিটারি থাইরয়েড অ্যাডিনোমা। অর্থাৎ কি, থাইরয়েড গ্ল্যান্ডে একটা সিঙ্গেল নোডিউল থাকবে, এই সিঙ্গেল নোডিউলটা হচ্ছে কি করবে, অটোনোমাস হয়ে যাবে, এটা ফিডব্যাক মেকানিজমে আর কাজ করবে না, তখন সে বেশি বেশি থাইরয়েড হরমোন প্রোডাকশন করা শুরু করবে। যদি ফ্রিকোয়েন্সির দিকে তাকান তাহলে দেখবেন যে অ্যারাউন্ড 95% কিন্তু এই তিনটা কারণে হচ্ছে। গ্রেভস ডিজিজ হচ্ছে 76%, অর্থাৎ 75% আমরা বলতে পারি, মাল্টিনোডিউলার গয়টার হচ্ছে 15%, এবং সলিটারি থাইরয়েড অ্যাডিনোমা হচ্ছে 5%। আর কি কি কারণ আছে এবার একটু খেয়াল করে শুনতে হবে, সেটা কি, থাইরয়েডাইটিস। আইটিস মানে কি, ইনফ্লামেশন। ইনফ্লামেশন মানে সেখানে কোনো না কোনো একটা ইনফেকশন এজেন্ট হোক, অটোইমিউন কজ হোক, সেখানে আইটিস হয়েছে। আইটিসটা কোথায় হচ্ছে, ইনফ্লামেশনটা হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ডে। যখন থাইরয়েড গ্ল্যান্ডে ইনফ্লামেশন হবে তখন কি হবে, এটা এটার ফলিকলগুলোকে অ্যাফেক্ট করবে। ফলিকলগুলো যখন অ্যাফেক্টেড হয়ে যাবে তখন সে কি হবে, তখন ডিস্ট্রাকশন হবে। ফলে কি, ফলিকলের মধ্যে থাইরোগ্লোবিউলিনের সাথে ইনকর্পোরেটেড থাকে হচ্ছে গিয়ে থাইরয়েড হরমোন। যখন ফলিকল ডিস্ট্রাকশন হবে তখন প্রিফর্ম থাইরয়েড হরমোনগুলো কি সাডেন গাশ, সাডেনলি হচ্ছে গিয়ে একদম লার্জ অ্যামাউন্টে সে সার্কুলেশনে চলে আসবে, এবং অ্যাট দ্য ইনিশিয়াল টাইম যখন আইটিস হচ্ছে, ইনফ্লামেশন হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ডে, ফলিকল ডিস্ট্রাকশনের কারণে প্রিফর্ম সমস্ত থাইরয়েড হরমোনগুলো গ্ল্যান্ড থেকে সার্কুলেশনে চলে আসছে। ফলে পেশেন্ট কি করবে, এই এক্সেস থাইরয়েড হরমোনের জন্য থাইরোটক্সিক ম্যানিফেস্টেশন দেখাবে, সিমটমও ডেভেলপ করবে, সাইনও ডেভেলপ করবে। বাট এখানে কিন্তু গ্ল্যান্ড হাইপার ফাংশন করছে না, এখানে প্রিফর্মড হরমোনগুলো হঠাৎ করে সার্কুলেশনে চলে আসছে। পরে কি হবে, যখন এই ইনফ্লামেশনটা কমে যাবে অ্যাট দ্য মানে উইথ আ পিরিয়ড অফ টাইম, তখন এই গ্ল্যান্ডটা কিন্তু আর হাইপার ফাংশন করবে না। তখন একটা সময় কিন্তু এই থাইরয়েড হরমোন যেটা এক্সেস চলে আসছিল সার্কুলেশনে, সে তো আর ইনডেফিনিট পিরিয়ড ধরে থাকবে না। আমাদের লেভোথাইরক্সিনের হাফ লাইফ হচ্ছে গিয়ে 1 উইক, আর T3 হাফ লাইফ হচ্ছে গিয়ে 1 ডে এর কাছাকাছি। তো এরা যখন হচ্ছে সার্কুলেশন থেকে চলে যাবে মেটাবলিজম বা হচ্ছে গিয়ে সেলুলার আপটেকের কারণে, তখন কিন্তু আলটিমেটলি একটা পর্যায়ে ইউথাইরয়েড হবে এবং গ্ল্যান্ড ডিস্ট্রাকশন হয়ে গেছে, গ্ল্যান্ড আর নতুন করে থাইরয়েড হরমোন
প্রোডাকশন করতে পারছে না। যদি ডিস্ট্রাকশনের পরিমাণ অনেক বেশি হয় এবং রিকভারি টাইম ডিলেড হয়, দেন থাইরয়েডাইটিসের যখন আমরা টাইম লাইন অফ ইভেন্টস দেখবো বা হচ্ছে গিয়ে একটা ন্যাচারাল হিস্ট্রি দেখবো, তখন একটা সময় গিয়ে কিন্তু সে হাইপোথাইরয়েড ফেজেও চলে যেতে পারে। একইভাবে প্রেগন্যান্সিতে হতে পারে, পোস্টপার্টামে হতে পারে। তো থাইরয়েডাইটিসের একটা ম্যানিফেস্টেশন হচ্ছে থাইরোটক্সিকোসিস। এরপরে আসা যাক হচ্ছে আয়োডাইড ইনডিউসড। আমরা আগে পড়েছিলাম কি ওই এন্ডেমিক গয়টারের ক্ষেত্রে আয়োডিন ডেফিসিয়েন্সির কারণে কি হয়, পেশেন্টের গয়টা ডেভেলপ করে। আবার এই আয়োডিন যদি আমি বেশি বেশি পরিমাণে দিয়ে দিই তখন কি হবে, তখন যেটা হবে উলফ শাইকফ ইফেক্ট হবে। আবার অটো ইমিউনিটির ব্যাকগ্রাউন্ডে যদি হয় তখন হচ্ছে এটা আবার থাইরোটক্সিকোসিস করবে। এটাকে আরেকটা কথা বলে, সেটাকে বলা হয় জট বেস ডোজ ইফেক্ট। আচ্ছা, এখন আসা যাক হচ্ছে এক্সট্রা থাইরয়েডাল সোর্স অফ থাইরয়েড হরমোন। সেটা আমি কি বললাম, ওই যে থাইরোটক্সিকোসিসের সময় বলেছিলাম যদি কেউ বাইরে থেকে বেশি বেশি পরিমাণ থাইরয়েড হরমোন খায় সেটা কি ফ্যাকটিশিয়াস থাইরোটক্সিকোসিস। এই জিনিসটাকে আমরা ডিফারেন্সিয়েট করি সার্কুলেশনে লেভোথাইরক্সিন আর T3 অর্থাৎ T4 আর T3 রেশিওর মধ্যে রেশিওটা ডিটারমাইন করে। স্ট্রোমা ওভারি দ্যাটস অ্যান এক্সট্রা থাইরয়েডাল সোর্স। এরপর আসা যায় কোনো কারণে আমাদের থাইরয়েড হরমোনটা কি একটা ফিডব্যাক মেকানিজমের অন্তর্গত। প্রাইমারি গ্ল্যান্ড হচ্ছে থাইরয়েড, এরপরে পিটিউটারি থেকে কি আসে, স্টিমুলেশন দেয় হচ্ছে টিএসএইচ, এবং টিএসএইচ অ্যাক্টস অন এভরি লেভেল অফ থাইরয়েড হরমোন জেনারেশন। যখন টিএসএইচ এর সিক্রেশন বেড়ে যাবে তখন কি করবে, সে প্রত্যেকটা স্টেপে থাইরয়েড হরমোন জেনারেশন, সিনথেসিস, রিলিজ প্রত্যেকটাকেই কিন্তু সে স্টিমুলেট করবে। অর্থাৎ টিএসএইচ সিক্রেটিং কোনো অ্যাডিনোমা যদি আমার পিটিউটারি গ্ল্যান্ডে তৈরি হয় তাহলে থাইরয়েড গ্ল্যান্ড বেশি বেশি থাইরয়েড হরমোন প্রোডাকশন করবে, এবং সেখানেও কিন্তু আমার আর ফিডব্যাক মেকানিজম কাজ করছে না। কেস অফ সেকেন্ডারি থাইরোটক্সিকোসিস, এক্ষেত্রে কিন্তু আমি কি করব, এক্ষেত্রে যদি আমি বায়োকেমিক্যালি ডিটারমাইন করতে চাই তাহলে দেখব কি FT4 FT3 বেশি একটা প্রাইমারি হাইপারথাইরয়েডিজম যেটা অর্থাৎ গ্ল্যান্ড হাইপার ফাংশনিং, সেক্ষেত্রে কি হবে টিএসএইচ সাপ্রেসড হবে, আনডিটেক্টেবল হবে, ভেরি লো হবে, লেস দেন 0.001 হবে। সেটা জেনারেশনের উপর ডিপেন্ড করে যে আমার ডিটেকশন কিটটা কতটুকু অ্যাডভান্স সেটার উপরে। কিন্তু যখন এটা সেকেন্ডারি থাইরোটক্সিকোসিস কি হবে, FT4 FT3 বেশি হবে, ইনঅ্যাপ্রোপ্রিয়েটলি রেজড টিএসএইচ পাবো আমি। তখন আমাকে আসলে এটা ক্লিক করবে যে ইট কুড বি এ কেস অফ টিএসএইচ সিক্রেটিং পিটিউটারি অ্যাডিনোমা। এটা আরেকটা ডিফারেন্সিয়াল আছে, সেটা হচ্ছে টিএসএইচ রেজিস্ট্যান্স, সেটা আমরা পরে একটা সময় আলোচনা করব। কোরিওকার্সিনোমা আর হাইডাটিটিফর্ম আগেই বললাম যে এইচসিজিটা হচ্ছে টিএসএইচ এর মতো, তাদের হোমোলোগাস একটা কনফরমেশন আছে, ফলে এটা টিএসএইচ এর রিসেপ্টরে কাজ করে, থাইরয়েড হরমোনকে, থাইরয়েড গ্ল্যান্ডকে স্টিমুলেশন দেয়, ফলে থাইরয়েড হরমোন প্রোডাকশন বেড়ে যায়। ফলিকুলার কার্সিনোমা সাধারণত কি হয়, সাধারণত কিন্তু এরা ফাংশনিং হয় না, বাট ইন এ রেয়ার কেস ফলিকুলার কার্সিনোমা কিন্তু ফাংশনাল হতে পারে। তো থাইরোটক্সিকোসিস যদি নোডিউল নিয়ে হচ্ছে প্রেজেন্ট করে তখন কিন্তু আমার একটা ইনভেস্টিগেশন একটা সময় এফএনএসি হতে পারে। এটা নিয়ে গত ক্লাসে বলেছিলাম যে আমরা থাইরোটক্সিকোসিসের সিমটমটাকে কন্ট্রোল করে তারপর এফএনএসি করব, তা না হলে অ্যাকিউট থাইরোটক্সিক ফেজে যদি আমি এফএনএসি করতে চাই তাহলে সব জায়গাতেই ফলিকুলার হাইপারপ্লাসিয়া পাবো, এবং এফএনএসি ক্যানট ডিফারেন্সিয়েট বিটুইন অ্যাডিনোমা অ্যান্ড ফলিকুলার কার্সিনোমা। তাহলে আমরা যদি এখন মোটা দাগে মনে রাখতে চাই যে হোয়াট আর দ্য কজেস অফ থাইরোটক্সিকোসিস, বেশি কথা আমি মনে রাখবো না, আমি 95% কজ মনে রাখবো তিনটা দিলে। একটা, নাম্বার 1 গ্রেভস ডিজিজ, নাম্বার 2 টক্সিক মাল্টিনোডিউলার গয়টার। এখন এখানে আমি কেন বারবার টক্সিক মাল্টিনোডিউলার গয়টার বলছি, মাল্টিনোডিউলার গয়টার কিন্তু মোস্টলি ইউথাইরয়েড হয়, যখন এটা টক্সিসিটি প্রোডাকশন করবে দেন ইট ইজ টক্সিক মাল্টিনোডিউলার গয়টার। একই সাথে আমি ফাংশনাল স্ট্যাটাসটাও বলছি, একই সাথে আমি অ্যানাটমিক্যাল কনফিগারেশনটাও বলছি, ফলে আমার ডায়াগনোসিসটা কিন্তু কমপ্লিট হচ্ছে। এরপরে আসা যাক হচ্ছে সলিটারি টক্সিক অ্যাডিনোমা বা সলিটারি থাইরয়েড অ্যাডিনোমা। সলিটারি থাইরয়েড অ্যাডিনোমা যখন আমি বলি তখন কিন্তু আমি অ্যানাটমি বা মরফোলজিটা বলছি। যখন এটা ফাংশনালি থাইরোটক্সিকোসিস প্রোডাকশন করছে ডিউ টু ইটস অটোনোমাস হাইপার ফাংশনিং, তখন এটার নাম হবে কি টক্সিক সলিটারি থাইরয়েড নোডিউল। এরপরে আর কি ইনফ্লামেশন, সেটা থাইরয়েডাইটিস, আয়োডাইড ইনডিউসড বা আদার ড্রাগস যেমন অ্যামিওডারন করতে পারে, এক্সট্রা থাইরয়েডাল সোর্স এবং ফ্যাকটিশিয়াস। এক্সট্রা থাইরয়েডাল কি কি হতে পারে, একটা হচ্ছে থাইরয়েড হরমোন এক্সট্রা থাইরয়েড থেকে আসতে পারে, আরেকটা হচ্ছে টিএসএইচ আসতে পারে। টিএসএইচ বেশি হতে পারে পিটুইটারি থেকে, আর টিএসএইচ বেশি হতে পারে হাইডাটিডিফর্ম মোল এবং কোরিওকার্সিনোমা থেকে। আর খুবই খুবই রিয়ার ইভেন্ট হচ্ছে ফলিকুলার কার্সিনোমা। সো ফলিকুলার কার্সিনোমা এমবিবিএস লেভেলে এত মনে না রাখলেও হবে, বাকিগুলো মোটা দাগে একটু মনে রাখলে হয়ে যাবে। এখন আসা যাক হচ্ছে ক্লিনিক্যাল ফিচার। ক্লিনিক্যাল ফিচারের
ক্লিনিক্যাল ফিচারটা আমি হচ্ছে আপনাদেরকে দেখাবো না, আমি আপনাদেরকে একটু মনে করার করতে বলবো যে আমরা থাইরয়েড হরমোনের ফাংশনগুলো কি পড়েছিলাম। থাইরয়েড হরমোনের ফাংশনগুলো যদি আমরা মনে রাখতে পারি তাহলে আমরা হাইপারথাইরয়েডিজম বা থাইরয়েডটক্সিকোসিসের ক্লিনিক্যাল ফিচারটাকে নিজেরাই কনস্ট্রাক্ট করতে পারবো। এবং যদি আমরা লজিক্যাল ইনফারেন্স ডেভেলপ করি তাহলে আসলে এত বড় চার্ট দেখে মাথা গরম করার কোনো দরকার নেই। থাইরয়েড হরমোনের ফাংশন আমরা কি পড়েছিলাম, যে এটা শরীরে বেজাল মেটাবলিক রেটটাকে হচ্ছে ডিটারমাইন করে। বেজাল মেটাবলিক রেট ডিটারমাইন করে কি, এটাকে স্টিমুলেশন দেয়। অর্থাৎ বেজাল মেটাবলিক রেট বাড়লে কি হবে, আমার এনার্জি জেনারেশন বাড়বে, এটিপি জেনারেশন বাড়বে, সেলুলার লেভেলে এনার্জি প্রোডাকশন বাড়বে, মেটাবলিজম বাড়বে, অর্থাৎ কি হিট প্রোডাকশন হবে। যদি তাই হয় তাহলে আমি কি কি করব, সেটা হচ্ছে থাইরয়েড হরমোনের একটা পেশেন্টের যখন আমরা হচ্ছে গিয়ে এক্সামিনেশন করব, আমরা প্রথমে কি করি, থাইরয়েড গ্ল্যান্ডটাকে দেখি, থাইরয়েড গ্ল্যান্ডের মরফোলজিটা দেখি। এরপরে আমরা কি করি, আমরা হচ্ছে পেশেন্টের চোখ দেখি যে এক্সোপথালমাস আছে কিনা বা গ্রেভসের জন্য স্পেসিফিক কিছু সাইন আছে কিনা। তারপরে আমরা তার প্রিকর্ডিয়াম দেখি। তারপর আমরা খুব ইম্পর্টেন্ট একটা কাজ করি, সেটা হচ্ছে পেশেন্টের হাত দেখি। তারপর আমরা নিউরোলজিক্যাল এক্সামিনেশন করি, পা দেখি। অর্থাৎ রেলিভেন্ট এক্সামিনেশন গুলা কি কি হচ্ছে, দ্য গ্ল্যান্ড প্রপার ইটসেলফ ইন দ্য নেক, লিম্ফ নোড দেখি, ক্যারোটিড বুইটুই আছে কিনা এগুলো দেখি। এরপর ফাংশনাল স্ট্যাটাস দেখি। ফাংশনাল স্ট্যাটাস দেখার জন্য আমরা প্রথমে দেখি আই, তারপর দেখি প্রিকর্ডিয়াম, তারপর দেখি হচ্ছে গিয়ে হ্যান্ড, এবং তারপর দেখি হচ্ছে নিউরোলজির জন্য পায়ে কিছু স্পেসিফিক এক্সামিনেশন করি। এই জিনিসগুলোকে মনে করে করে আমরা একটু যাই থাইরয়েড হরমোনের ফাংশনের সাথে হচ্ছে চিন্তা করি, তাহলে আমরা থাইরয়েড হরমোনের হাইপারথাইরয়েডিজমের সাইন সিমটম এবং থাইরয়েডটক্সিকোসিসের সাইন সিমটম প্রত্যেকটাই বুঝতে পারবো। আচ্ছা, থাইরয়েড হরমোনের প্রথমে আমি থাইরয়েডটক্সিকোসিসটা বলবো, তারপর হচ্ছে হাইপারথাইরয়েডিজমের ইটিওলজির জন্য গ্ল্যান্ডে আমি কি কি খুঁজবো সেটা বলবো। থাইরয়েড হরমোন কি বললাম, যে বেজাল মেটাবলিক রেট বাড়ায়। বেজাল মেটাবলিক রেট বাড়ালে কি হবে, পেশেন্টের এনার্জি জেনারেশন বেশি হবে, পেশেন্টের হিট প্রোডাকশন বেশি হবে। যখন এটা টক্সিকোসিস করবে তখন কি হবে, তাহলে পেশেন্টের আসলে হিট জেনারেশন যখন বেশি হবে, পেশেন্ট আমার কাছে এসে কমপ্লেন করবে কি, তার গরম ভালো লাগে না, পেশেন্টের বারবার ওয়েট লস হচ্ছে। বেজাল মেটাবলিক রেট বাড়ছে, সেলুলার মেটাবলিজম বাড়ছে, তখন হচ্ছে পেশেন্টের ওয়েট লস হবে। কিন্তু পেশেন্টের যেহেতু মেটাবলিজম বাড়ছে, তার এনার্জি জেনারেশনের ক্যাপাসিটি বেড়েছে, এনার্জি জেনারেশনের চাহিদাও বেড়ে গেছে, তখন পেশেন্টের অ্যাপেটাইট বৃদ্ধি, অর্থাৎ লস অফ ওয়েট উইথ ইনক্রিজড অ্যাপেটাইট, এটার একটা ডিফারেন্সিয়াল হচ্ছে থাইরয়েডটক্সিকোসিস। পেশেন্ট বলবে যে আমার ওয়েট লস হচ্ছে কিন্তু আমার খুব বেশি ক্ষুধা পায়। এরপর কি বলবে, তার গরম একদম ভালো লাগে না, ওয়ার্ম ইনটলারেন্স। তারপর কি বলবে, যে আমার হাত পা কাঁপে, আমার মেজাজ খুব গরম হয়ে গেছে, আমি প্রচন্ড ঘামি। এবং আশেপাশের লোকজন বলবে যে এর সাথে কথাই বলা যায় না। তার মানে নিউরোলজিক্যাল ফিচারের মধ্যে আসতেছে কি, ইরিটেবিলিটি, তারপর তার টেম্পারেচারের মধ্যে হচ্ছে ওয়ার্ম ইনটলারেন্স হবে, এবং পেশেন্টের এক্সেসিভ সোয়েটিং হবে। থাইরয়েড হরমোনের একটা ফাংশনের মধ্যে ছিল হচ্ছে এটা সোয়েট গ্ল্যান্ডকে ইয়ে করে। আবার বিটা 1 অ্যাড্রেনার্জিক রিসেপ্টরে আপ রেগুলেশন করে এবং এটার প্রতি সেন্সিটাইজেশন বাড়ায়। এটার কারণে হার্টে এটার ইফেক্ট কি ছিল, পজিটিভ ক্রনোট্রপিক ইফেক্ট, পজিটিভ ইনোট্রপিক ইফেক্ট, হার্ট রেট বাড়ায়। এখন নর্মাল স্টেজে কি করে, সে এসএনওডের অটোমেটিসিটি রেটটাকে বাড়ায়। প্যারাসিম্প্যাথেটিক সিম্প্যাথেটিক দুইটা মিলে আমাদের মোটামুটি ব্যালেন্স থাকে 72 বিটস পার মিনিট। যখন সে এটাকে অ্যাকসেন্চুয়েশন করবে তখন আস্তে আস্তে কি হবে, হার্ট রেট বাড়বে, অর্থাৎ পেশেন্ট কি বলবে, প্যালপিটেশন বলবে। যখন টক্সিসিটি লেভেল আরো বেশি বেড়ে যাবে তখন কি হবে, তখন অ্যাট্রিয়াল ফিব্রিলেশন হবে। এবং অ্যাট্রিয়াল ফিব্রিলেশন হলে পেশেন্ট কি বলবে, পেশেন্ট বলবে পেশেন্টের বুক ধরফর করে, তার প্যালপিটেশন হয়, এবং পজিটিভ ইনোট্রপিক ইফেক্ট, অর্থাৎ কি ফোর্স অফ কন্ট্রাকশন বাড়বে। ফোর্স অফ কন্ট্রাকশন বাড়লে কি হবে, স্ট্রোক ভলিউম বাড়বে, কার্ডিয়াক আউটপুট বাড়বে। এটা যখন বাড়বে তখন পেশেন্টের কি হবে, ব্লাড প্রেশার বাড়বে। ব্লাড প্রেশার বাড়লে পেশেন্টের সিস্টোলিক হাইপারটেনশন, ইনক্রিজ পালস প্রেশার হবে। অর্থাৎ আমি একই সাথে কিন্তু সিমটম বলছি, পাশাপাশি সাইন আমি কি পাবো সেটাও বলছি। এখন আসা যাক যে যখন এই টক্সিকোসিসের আরো বেশি হয়ে যাবে তখন অ্যাট্রিয়াল ফিব্রিলেশন হবে। তাহলে হাতে তখন আমি কি পাবো সেগুলো যদি আমি একটু চিন্তা করি, পেশেন্টের ইরিটেবিলিটি হবে, পেশেন্টের মেটাবলিক রেট বাড়বে, তখন হচ্ছে পেশেন্টের হাত কাঁপবে। আমরা বলি সবসময় যে ফাইন ট্রেমর ইন দ্য আউটস্ট্রেচড হ্যান্ড। পেশেন্টকে যদি আমি হচ্ছে কি হাতটাকে এভাবে রাখতে বলি তখন হচ্ছে দেখা যাবে, এবং আঙ্গুলগুলোকে ছড়াই দিতে বলি তখন কিন্তু হচ্ছে কি পেশেন্টের হাতটা এভাবে করে কাঁপতে থাকবে। অনেক সময় এটা কিন্তু কোর্স ট্রেমর হয় না, অনেক সময় এটা হচ্ছে আইতে ডিজার্নেবল হয় না। তখন আমরা কি করি, একটা সিঙ্গেল শিট অফ পেপার হাতের উপরে দেই, দেখি দেওয়া যায় কিনা, শিট অফ পেপার পাচ্ছি। আচ্ছা,
একটা সিঙ্গেল শিট অফ পেপার যদি আমি তখন হাতের উপরে দিই, তখন দেখা যাবে যে এই কাগজটা হচ্ছে কাঁপছে। তখন এভাবে করে আমরা ফাইন ট্রেমর ইন দ্য আউটস্ট্রেচ হ্যান্ড দেখি। তারপর হচ্ছে গিয়ে আমরা পেশেন্টের সাথে একটা হ্যান্ডশেক করব। হ্যান্ডশেক করলে কি হবে, বেসাল মেটাবলিক রেট বাড়ার জন্য হাতটা হচ্ছে ওয়ার্ম থাকবে, এবং তার সোয়েট গ্ল্যান্ড হাইপারপ্লাসিয়ার জন্য কি হবে, এক্সেসিভ সোয়েটিং এর জন্য ওয়ার্ম এন্ড সোয়েটি হ্যান্ড থাকবে। এখানে ম্যাকলিওডের একটা কোয়েশ্চেন আছে ফার্স্ট এতে জেনারেল এক্সামিনেশনে, যে হ্যান্ডশেক করে আমি একটা পেশেন্টের কি কি ডিজিজ ডায়াগনোসিস করতে পারি। তাহলে থাইরোটক্সিকোসিস ইজ ওয়ান অফ দোজ, যে পেশেন্টের ওয়ার্ম সোয়েটি হ্যান্ড থাকবে। আরেকটা কি জানলাম, ফাইন ট্রেমর ইন দ্য আউটস্ট্রেচ হ্যান্ড থাকবে। আরেকটা কি, মেটাবলিজম বেড়েছে। মেটাবলিজম বাড়লে কি হবে, অক্সিজেন কনজাম্পশন বাড়বে, অক্সিজেনের রিকোয়ারমেন্ট বাড়বে। তখন কি হবে, পেরিফেরাল ভেসোডাইলেশন হবে। পেরিফেরাল ভেসোডাইলেশন হলে কি হবে, পেশেন্টের পামারিরাইথেমা হবে। পামারিরাইথেমা আর কোথায় কোথায় হয়, পামারিরাইথেমা হয় আরেকটা হচ্ছে ক্রনিক লিভার ডিজিজে, প্রেগন্যান্সিতে হয়, এবং আর্টেরিওভেনাস শান্টে হয়। এই ডিফারেন্সিয়াল গুলো মনে রাখতে হবে। আবার আরেকটা কোয়েশ্চেন কি, যে হ্যান্ডশেক করলে কি কি ডিজিজ ডায়াগনোসিস করা যায়। এখানে হচ্ছে ওয়ার্ম সোয়েটি হ্যান্ড হচ্ছে গিয়ে থাইরোটক্সিকোসিস, কোল্ড সোয়েটি হ্যান্ড হলে কি হবে, অ্যাংজাইটি নিউরোসিস, লার্জ ফ্লেশি হ্যান্ড হলে কি হবে, অ্যাক্রোমেগালি। এবং হচ্ছে গিয়ে পেশেন্ট একবার গ্রিপ করবে কিন্তু হচ্ছে গিয়ে সেটা আর ছাড়তে পারবে না, সেটা কি হবে, মায়োটোনিক ডিস্ট্রফি। ঠিক আছে, এইগুলো হচ্ছে গিয়ে আমি হাতের এতটুকু পর্যন্ত আসলাম। এরপরে কি, এরপরে হচ্ছে আমি পালস দেখবো। পালসে আমি কি কি পেতে পারি, আমি সাইনাস ট্যাকিকার্ডিয়া পেতে পারি, এবং পেশেন্টের যদি থাইরোটক্সিকোসিসের ম্যানিফেস্টেশন আরো বেশি হয় তাহলে আমি অ্যাট্রিয়াল ফিব্রিলেশন পেতে পারি। এরপর আমি কি করব, পেশেন্টের ব্লাড প্রেশার দেখবো। ব্লাড প্রেশারে আমি হাইপারটেনশন দেখতে পারি। আরেকটা আমি হাতে কি দেখে ফেলতে পারি, আমি একটা তার জার্ক দেখে ফেলতে পারি। জার্ক যদি দেখি তাহলে আমি দেখবো যে জার্কটা এক্সাজারেটেড। তাহলে হাতে আমি থাইরোটক্সিকোসিসের অনেকগুলো ম্যানিফেস্টেশন দেখতে পারলাম। প্রিকর্ডিয়ামে কি দেখবো, প্রিকর্ডিয়ামে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন হলে আমরা কি পাবো, প্রিকর্ডিয়ামে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন হলে আমরা পেশেন্টের পালসাস ডেফিসিট পাবো। একই সাথে আমরা পালস কাউন্ট করব এবং অ্যাপেক্সে কাউন্ট করব স্ট্যাথো বসিয়ে। তারপর যদি দেখি যে দুইটার মধ্যে ডিফারেন্স আছে তাহলে পালসাস ডেফিসিট পেতে পারি। আর কি, একটা পেশেন্টের যখন থাইরোটক্সিকোসিস একেবারেই আনকন্ট্রোলড হয়ে যায় তখন কিন্তু পেশেন্ট কি হতে পারে, পেশেন্ট হার্ট ফেলিয়ার ডেভেলপ করতে পারে। যদি হার্ট ফেলিয়ার হয় তাহলে পেশেন্টের গ্যালোপ রিদম পেতে পারি, পেশেন্টের ব্যাজাল ক্রেপিটেশন পেতে পারি, পেশেন্টের অ্যাঙ্কেল ইডিমা পেতে পারি। আচ্ছা, এরপরে কি হবে, এরপরে হচ্ছে গিয়ে আমরা চোখে আসি। চোখের এই ফিচারগুলো হচ্ছে গিয়ে সাধারণত শুধুমাত্র থাইরোটক্সিকোসিসে থাকবে হচ্ছে লিড ল্যাগ এবং লিড রিট্রাকশন। যখন এর বেশি আমরা আরো কিছু ফিচার পাবো, যেমন এক্সোপথালমোস পাবো, তারপরে আমরা হচ্ছে গিয়ে এক্সট্রা অকুলার গেইজ পলসি পাবো। এগুলোর প্রত্যেকটারই কিছু নাম আছে, মোবিয়াস সাইন পাবো, তারপর হচ্ছে জোফ্রেস সাইন পাবো। দেন দিজ আর স্পেসিফিক ফর গ্রেভস ডিজিজ। এখন আমি বলি যে লিড ল্যাগ আর লিড রিট্রাকশনটা কি। আমরা আগে বলেছি এটা কি করে, থাইরয়েড হরমোন বিটা 1 অ্যাড্রেনোসেপ্টরকে হচ্ছে অ্যাকসেন্চুয়েশন করে। যদি সেটাই হয়, আমাদের এখানে কি আছে, লিভাটাল পালপেবরি সুপেরিয়রিস, এই মাসলটা আছে, এবং এখানে যখন সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি বেড়ে যাবে তখন এই মাসলের কন্ট্রাকচার স্টেটটা বাড়বে। আমি যখন নর্মালি তাকিয়ে আছি তখন কিন্তু আমার নিউট্রাল পজিশনে আপার স্ক্লেরাটা ভিজিবল না, কিন্তু একটা থাইরোটক্সিকোসিস পেশেন্টের কি হবে, এই যে মাসলটা লিভাটাল পালপেবরি সুপেরিয়রিস, এটা অনেক বেশি সিম্প্যাথেটিক ওভার অ্যাক্টিভিটির কারণে সে কন্ট্রাকচার স্টেটে চলে যাবে, এবং তখন কি হবে, তখন পেশেন্টটা এভাবে তাকাবে, অর্থাৎ নিউট্রাল পজিশনে পেশেন্টের আপার স্ক্লেরা ভিজিবল হবে। এই যে আপার স্ক্লেরাটা ভিজিবল, এটাকে আমরা বলি হচ্ছে লিড রিট্রাকশন। আবার নিউট্রাল পজিশনে দেখেন আমার কিন্তু আইয়ের যে অ্যাপারচার অর্থাৎ চোখের মনিটার নিচে যে হোয়াইট স্ক্লেরা সেটা কিন্তু ভিজিবল না, কিন্তু যখন নিউট্রাল পজিশনে চোখের নিচের হোয়াইট স্ক্লেরাটা ভিজিবল হয় তখন সেটাকে আমরা কি বলি, এক্সোপথালমোস বলি। এরপরে আরেকটা সাইন আছে কি, সেটা হচ্ছে আমি পেশেন্টকে বললাম হচ্ছে কি আপনি আমার সামনে তাকান এবং আমার হাতটা ঠিক যেভাবে মুভ করে আপনি মাথা না নাড়িয়ে মাথাটাকে আমরা হচ্ছে সাপোর্ট দিব এবং এটাকে হচ্ছে গিয়ে ফলো করেন। তখন যদি আমি দেখি তখন দেখা যাবে কি আমার আইবল ঠিক যেভাবে মুভ করছে আইলিডটা কিন্তু একই রেটে হচ্ছে নিচে নামছে না, অর্থাৎ কি দ্য আইলিড ল্যাগস দ্য আইবল, আইলিডটা পিছনে পড়ে থাকবে এবং এটাকে আমরা বলি কি লিড ল্যাগ। অর্থাৎ এই জিনিসটা করার কিন্তু একটা আছে, নিয়ম আছে, যে পেশেন্ট হচ্ছে বসে থাকবে, পেশেন্টের মোটামুটি আমরা 25 সেন্টিমিটার দূরত্বে আমরা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আমাদের আঙ্গুলটাকে উপরে নিব, তারপর সেটাকে হচ্ছে ফলো করতে বলবো। এরকম ফলো করলে যদি একই রেটে আইলিড এবং হচ্ছে গিয়ে আমার আইবল নিচে না নামে এবং আইলিড পিছনে পড়ে থাকে, ল্যাগস বিহাইন্ড দ্য আইবল, দেন দিস ইজ লিড ল্যাগ।
আর কি সাইন আছে, আর আমরা জানি যে আমাদের অ্যাকোমোডেশন রিফ্লেক্সে কি হয়, আমি আমার সামনে এরকম একটা আঙ্গুল রাখলাম, তারপর এটাকে আমি কাছে নিয়ে আসলাম, অর্থাৎ কনভার্জেন্স রিফ্লেক্স। আমি যদি এটার দিকে তাকাই তাহলে কি হবে, আমার মিডিয়াল রেকটাসটা অ্যাক্টিভেটেড হবে এবং হচ্ছে আমার দুইটা আই কনভার্জ করবে। এটা কিন্তু একটা থাইরোটক্সিকোসিসের পেশেন্ট পারে না, গ্রেভসের পেশেন্ট পারে না। এটাকে আমরা বলি কি মোবিয়াস সাইন, ইনএবিলিটি টু কনভার্জ দ্য টু আইবলস। এরপরে কি, যখন আমি উপরের দিকে তাকাই, আমি যদি এখন মাথাটাকে হচ্ছে ফিক্স করে আমার রুমের যে ছাদের দিকে তাকাই, তাহলে দেখবেন যে আমার কপালে রিঙ্কলিং হচ্ছে, কিন্তু একটা থাইরোটক্সিকোসিসের পেশেন্টের সেটা হয় না। এটা একটা সাইন। তারপরে আরো কিছু সাইন আছে, যে হচ্ছে পেশেন্ট হচ্ছে ফিক্স স্টিয়ারিং লুক, ইনঅ্যাডিকুয়েট ব্লিঙ্কিং। আরেকটা কাজ আমরা করি কি, আরেকটা কাজ করি হচ্ছে আমরা থার্ড নার্ভ এক্সামিনেশনের সময় হচ্ছে গিয়ে যে এইচ সাইনটা হচ্ছে করি, সেটা করে আমরা দেখি। এবং একটা গ্রেভসের পেশেন্ট যার হচ্ছে এক্সট্রা অকুলার মাসেলের হচ্ছে ইনভলভমেন্ট হয়েছে, গেজ পলসি হয়েছে, তার কিন্তু অল ডিরেকশনস, অর্থাৎ কোনো নির্দিষ্ট ডিরেকশনে না, নিউরোলজিক্যাল একটা সিঙ্গেল নার্ভের যখন ইনভলভমেন্ট হবে তখন কিন্তু একটা নির্দিষ্ট ডিরেকশনে পেশেন্টের গেজ পলসি হবে, একটা নির্দিষ্ট ডিরেকশনে পেশেন্টের ডিপ্লোপিয়া হবে। বাট একটা এক্সোপথালমোস অর্থাৎ একটা গ্রেভসের পেশেন্টের কিন্তু অল ডিরেকশনে হচ্ছে গিয়ে এট দ্য এক্সট্রিমস অফ গেজ ডিপ্লোপিয়া হবে, এবং এটাকে আমরা বলি হচ্ছে কমপ্লেক্স অপথ্যালমোপ্লেজিয়া। অর্থাৎ আইয়ে আমরা কি কি সাইন দেখলাম, আমরা আইয়ে সাইন দেখলাম হচ্ছে লিড রিট্রাকশন, লিড ল্যাগ, তারপর হচ্ছে মোবিয়াস সাইন দেখলাম, ইনফ্রিকুয়েন্ট ব্লিঙ্কিং, ইনএবিলিটি টু ফর্ম wrinkles, এবং হচ্ছে গিয়ে এক্সট্রা অকুলার গ্রেজ পলসি হুইচ ইজ এভিডেন্ট অ্যাজ কমপ্লেক্স অপথ্যালমোপ্লেজিয়া। প্রিকর্ডিয়ামে এক্সামিনেশনে আমরা কি কি পাবো সেটা আমি আগেই বললাম, যে গ্যালোপ্রিদম পেতে পারি, পালসাস ডেফিসিট পেতে পারি, পেশেন্টের হচ্ছে ব্যাসাল ক্রেপিটেশনস থাকতে পারে, এবং হচ্ছে গিয়ে পেশেন্টের অ্যাঙ্কেল ইডিমা থাকতে পারে। এরপরে আসেন হচ্ছে গিয়ে আমরা পায়ে কি কি দেখবো, পায়ে আমরা রিফ্লেক্স দেখতে পারি, জার্ক দেখতে পারি, অ্যাঙ্কেল ইডিমা দেখতে পারি, এবং হচ্ছে পায়ে আমরা আর দেখতে পারি কি প্রিটিবিয়াল মিক্সিডিমা দেখতে পারি। হাতে গ্রেভস এর জন্য স্পেসিফিক সাইন আছে, সেটা কি, গ্রেভস এর জন্য স্পেসিফিক সাইন হচ্ছে থাইরয়েড অ্যাক্রোপ্যাচি হুইচ ইজ ইনডিস্টিংগুইশেবল ফ্রম ক্লাবিং। অর্থাৎ ক্লাবিং এ যেমন হচ্ছে গিয়ে আমার নেইল বেডটা হচ্ছে গিয়ে কার্ভড হয়ে যায়, থাইরয়েড অ্যাক্রোপ্যাচিতেও কিন্তু ঠিক সেরকম হয়, কিন্তু থাইরয়েড অ্যাক্রোপ্যাচির প্যাথোলজিটা হচ্ছে ডিফারেন্ট, সেটা হচ্ছে সাবপেরিওস্টিয়াল রিঅ্যাকশনের জন্য হয়। আরেকটা হতে পারে হাতে, সেটা হচ্ছে অনাইকোলাইসিস। অর্থাৎ হাতে আমি কি কি সাইন পেলাম, হাতে আমি পেলাম হচ্ছে ফাইন ট্রেমর ইন দ্য আউটস্ট্রেচড হ্যান্ড, ওয়ার্ম অ্যান্ড সোয়েটি হ্যান্ড, পামার ইরাইথেমা, থাইরয়েড অ্যাক্রোপ্যাচি, অনাইকোলাইসিস, সাইনাস ট্যাকিকার্ডিয়া, অ্যাট্রিয়াল ফিব্রিলেশন এবং সিস্টোলিক হাইপারটেনশন। এরপরে জার্কসের মধ্যে দেখলাম জার্কস এক্সাগারেটেড, তারপর পেশেন্টের অ্যাঙ্কেল ইডিমা থাকতে পারে, পায়ে প্রিটিবিয়াল মিক্সিডিমা থাকতে পারে। প্রিটিবিয়াল মিক্সিডিমার ছবি আমরা একটু পরে দেখব। এবং ফাংশনাল স্ট্যাটাসের মধ্যে আমরা আইয়ে শুধুমাত্র থাইরোটক্সিকোসিসে পাবো লিড ল্যাগ, লিড রিট্রাকশন। যখন এটা গ্রেভস হবে তখন আমরা এক্সোপথালমোস পাবো, এক্সট্রা অকুলার গেজ পলসি পাবো। এই জিনিসগুলো পেলাম। তাহলে এখন দেখি আমরা যে আমাদের সিমটম আর সাইনে কি ছিল। থাইরয়েড গ্ল্যান্ডে কি কি পাবো সেটা আমি এর পরে বলছি। আচ্ছা, তাহলে দেখা যাক যে সিমটমের মধ্যে বললাম কি ওয়েট লস ডেসপাইট নরমাল অর ইনক্রিজড অ্যাপেটাইট। পেশেন্ট গরম সহ্য করতে পারবে না, অনেক বেশি ঘামবে, পেশেন্টের বুক ধরফর করবে, হাত পা কাঁপবে। পেশেন্টের ব্রেথলেসনেস কেন হতে পারে, ব্রেথলেসনেস হয় হচ্ছে গিয়ে পেশেন্টের যদি হার্ট ফেইলিয়ার ডেভেলপ করে, পেশেন্ট প্রচন্ড উইক থাকবে, টায়ার্ড থাকবে, এবং বলেছিলাম মেজাজ গরম হয়ে যাবে। এদের সাইনগুলা কি হবে, এগুলো সবগুলোই আমি বলেছি। লেস কমনের মধ্যে কি, আচ্ছা আমরা বলেছিলাম জিআই ট্র্যাক্টে মোটিলিটি ডিটারমাইন করা হচ্ছে গিয়ে থাইরয়েড হরমোন। যদি তাই হয় তাহলে ইনিশিয়ালি কি হবে, হাইপারডেফিকেশন। পেশেন্ট যদি একবার বাওয়েল মুভ করতো, এখন হয়তো 2বার 3বার করবে। যখন এটা আরো বেশি হবে তখন কি হবে, ডায়রিয়া হবে, ম্যালঅ্যাবজর্পশন হবে, স্টিয়াটোরিয়া হবে। যখন পেশেন্টের এরকম অনেক বেশি বেসাল মেটাবলিক রেট, অক্সিজেনের রিকোয়ারমেন্ট বেড়ে যাবে, তখন কিন্তু হার্ট পাম্প করে করে ব্লাড পেরিফেরিতে যথেষ্ট পরিমাণ পৌঁছাতে পারবে না। এই জন্য থাইরোটক্সিকোসিসে কি হয়, হাই আউটপুট হার্ট ফেলিয়ার হয়, এবং পেশেন্টের তখন কি হয়, অ্যানজাইনা হয়। পেশেন্ট যখন নিউরোলজিক্যাল ম্যানিফেস্টেশনগুলো এরকম অনেক বেশি হয়ে যায়, অর্থাৎ থাইরোটক্সিকোসিস একটা নির্দিষ্ট স্টেজকে ওভারকাম করে ফেলে, তখন কিন্তু এটা সাইকোসিস নিয়েও প্রেজেন্ট করতে পারে। পেশেন্ট একটা স্টার্টেল অ্যাপিয়ারেন্স নিয়ে আসে, পেশেন্টের অ্যাংজাইটি থাকে, সাইকোসিস থাকে।
আমরা বলেছিলাম যে থাইরয়েড হরমোন কি করে, থাইরয়েড হরমোন আমাদের যে সোডিয়াম পটাশিয়াম এটিপিএস পাম্প সেটাকে অনেক বেশি স্টিমুলেট করে। যদি সেটাই করে তাহলে কিন্তু একটা সময় গিয়ে কি হবে, কারো কারো ক্ষেত্রে চ্যানেলগুলো হাইপার সেন্সিটিভ থাকলে পটাশিয়াম মানে হাইপোক্যালেমিয়া হবে, হাইপোক্যালেমিক পিরিয়ডিক প্যারালাইসিস হতে পারে। প্রাইটাস অ্যালোপেশিয়া এগুলো আমাদের ইয়েতে খুব বেশি কমন না। আর যেটা রিপ্রোডাক্টিভ ম্যানিফেস্টেশন সেটা আসলে হচ্ছে গিয়ে সে LHFSH কে সাপ্রেস করে, ফলে অ্যানোভুলেশন হয়, অলিগোমেনোরিয়া হয়, অ্যামেনোরিয়া হয়। একই কথা হচ্ছে মেল কাউন্টারপার্টের ক্ষেত্রেও থাকবে। আর বাকি সাইনগুলো আমরা সবগুলাই হচ্ছে গিয়ে বলেছি, শুধু প্রক্সিমাল মায়োপ্যাথিটা বলি নাই। প্রক্সিমাল মায়োপ্যাথি কখন হবে, যখন যে পটাশিয়াম লস হবে। ওয়ার্ডে যখন কাজ করবেন আপনারা দেখবেন অ্যাকিউট ফ্ল্যাসিড প্যারালাইসিস হলে আমরা দুইটা জিনিস চিন্তা করি, একটা চিন্তা করি হচ্ছে গুলিনবারি সিনড্রোম, আর একটা চিন্তা করি হচ্ছে হাইপোক্যালেমিক পিরিয়ডিক প্যারালাইসিস। এবং তারপর আমরা একটা সিঙ্গেল ইনভেস্টিগেশন করতে পাঠাই, সেটা কি সেরাম ইলেকট্রোলাইটস। সেরাম ইলেকট্রোলাইটসে যদি পটাশিয়াম কম আসে তখন পটাশিয়াম কারেকশন করলে কিন্তু পেশেন্ট ইমপ্রুভ করে যায়। তখন কিন্তু এইটার হাইপোক্যালেমিক প্যারালাইসিসের ফার্দার ইটিওলজি খোঁজার জন্য আমরা কিন্তু পেশেন্টের থাইরয়েড ফাংশন টেস্ট করতে দিই। আর যদি চিন্তা করি যে না পটাশিয়াম লেভেল নর্মাল আছে, তখন তো আমরা গুলেনবারি সিনড্রোমকে এস্টাবলিশ করার জন্য আমাদের যা যা আর ইনভেস্টিগেশন আছে, সেটা লাম্বার পাংচার রে অ্যালবুমিনোসাইটোলজিক ডিসোসিয়েশন হোক অথবা নার্ভ কন্ডাকশন স্টাডি হোক, সেগুলো আমরা দেখি। আচ্ছা, এরপরে দেখা যাক, এখন আমরা আসি আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে আমরা এতক্ষণ পড়লাম কি থাইরোটক্সিকোসিসের হচ্ছে গিয়ে ফিচার। এখন আমরা দেখব যে এই যে থাইরোটক্সিকোসিস এটা আসলে কেন হচ্ছে, গ্রেভসের জন্য হচ্ছে, নাকি টক্সিক মাল্টিনোডিউলারের জন্য হচ্ছে, নাকি সলিটারি টক্সিক নোডিউলের জন্য হচ্ছে। থাইরয়েড গ্ল্যান্ড এক্সামিনেশন আপনারা যারা 5th ইয়ারে আছেন তারা তো মোটামুটি সার্জারি ওয়ার্ডে শিখেছেন, মেডিসিনেও শেখানোর কথা। আচ্ছা, সেটা আমরা কি করি, আমরা প্রথমে হচ্ছে পেশেন্টকে সামনে থেকে দেখি, এরপর আমরা সাইড থেকে দেখি, তারপর আমরা পিছনে যাই, পিছনে গিয়ে আমরা প্যালপেশন অংশটুকু করি। সামনে থেকে যখন আমি দেখি তখন আমি একবার হচ্ছে পেশেন্টকে একটা সেমি এক্সটেন্ডেড পোর্শনে দেখি যে পেশেন্টের অ্যাপারেন্টলি কোনো সোয়েলিং আছে কিনা। যখন অ্যাপারেন্টলি আমরা দেখবো যে সোয়েলিং এবং অনেক লার্জ সোয়েলিং, তখন আমরা চিন্তা করি কি লার্জ যখন সোয়েলিং হবে তখন কিন্তু আসলে এটা মাল্টিনোডিউলারই হয়। যদি একদম আমাদের সার্জারি ওয়ার্ডে যে পেশেন্টগুলো ভর্তি থাকে ঘ্যাগ নিয়ে, এগুলো কিন্তু মাল্টিনোডিউলার গয়টা। সলিটারি থাইরয়েড নোডুল এক পাশে একটু অ্যাসিমেট্রিক এনলার্জমেন্ট মনে হতে পারে। ডিফিউজ যেটা থাইরয়েড গ্ল্যান্ড এনলার্জমেন্ট হয় গ্রেভসে, তখন কিন্তু পেশেন্ট আসলে যতটুকু তার থাইরয়েড গ্ল্যান্ড বড় সেই অনুযায়ী অনেক বেশি সিমটোম্যাটিক থাকে। পেশেন্টকে দেখলেই মনে হয় স্টার্টেল অ্যাপিয়ারেন্স, পেশেন্ট ঘামছে, এবং তার কি হয়, তার হচ্ছে একদম থাইরয়েড গ্ল্যান্ডটা যেরকম বাটারফ্লাই শেপ সেরকম একটা সোয়েলিং আমরা দেখতে পাই। আমরা পেশেন্টকে তারপর কি বলি, আপনি একটু ঢোক গেলেন পানি খেয়ে অথবা এমনিতেই ঢোক গেলেন, এবং তারপর আমরা দেখি যে এটা মুভস উইথ ডিগ্লুটেশন কিনা। পেশেন্টকে আমরা 2-3টা কোয়েশ্চেন করি যে আপনার গলার স্বর পরিবর্তন হয়ে ভয়েস হলে আমরা কি চিন্তা করি, আমরা চিন্তা করি যে there is a chance of malignancy because there is involvement of recurrent laryngeal nerve, যেটা কিনা ভোকাল কর্ডকে সাপ্লাই দেয়। আরেকটা কি বলি যে আপনার অনেক বেশি ওয়েট লস হয়েছে কিনা, আপনার খাবার রুচি ঠিক আছে কিনা, আর এই সোয়েলিংটা আপনার কতদিনের, এখানে কোনো ব্যথা আছে কিনা, এরকম। সাইড থেকেও আমরা একই জিনিস দেখি, পিছনে যাই, পিছনে গিয়ে আমরা কি করি, পিছনে গিয়ে আমরা হচ্ছে গিয়ে পালপেট করি এরকম ভাবে। পিছনে গিয়ে যখন আমরা পালপেট করি প্রথমে হচ্ছে গিয়ে আমরা দুইটা লোককে হচ্ছে গিয়ে ফিল করি, ফিল করার পর কি করি, আমরা প্রথমে পেশেন্টকে আবার ঢোক গিলতে বলি। ঢোক গিলে আমরা চেষ্টা করি বুঝতে যে এটা আপার মার্জিন এবং লোয়ার মার্জিনটা আমরা ডিটারমাইন করতে পারছি কিনা। লোয়ার মার্জিন যদি আমি বুঝতে না পারি তার মানে there is a chance of retrosternal extension। রেট্রোস্টার্নাল এক্সটেনশন আছে কিনা সেটা দেখার জন্য আমরা আবার সামনে থেকে এসে পারকাশন করি, এবং রেট্রোস্টার্নাল এক্সটেনশন থাকলে তার প্যাম্পারটন সাইন দেখতে হবে। এখন পিছনে যখন যাই ঢোক গেলা হয়ে গেল, এরপর আমরা কি করি, একটা হাত দিয়ে আমরা একটা লোককে ফিক্স করি, আরেকটা লোককে হচ্ছে গিয়ে আমরা পালপেট করি। সেই পালপেশনে আমরা কি করি, সেই পালপেশনে আমরা পেশেন্টকে যে কোনো পালপেশনে প্রথমেই জিজ্ঞেস করে নেই কি যে আপনার এখানে কোনো ব্যথা আছে কিনা, পেইন বা টেন্ডারনেস আছে কিনা। যদি টেন্ডারনেস হয় তখন আমার চিন্তা হবে কি একটা থাইরোটক্সিকোসিস পেশেন্টের টেন্ডারনেস আছে মানে এখানে থাইরয়েডাইটিসের চান্স আছে। আর সেটা পোস্টপার্টাম থাইরয়েডাইটিস হতে পারে, সেটা ড্রাগ ইনডিউসড হতে পারে, সেটা সাবঅ্যাকিউট থাইরয়েডাইটিস হতে পারে। আর টেন্ডারনেস যদি না থাকে তারপর আমি কি করব, আমি দেখবো যে এখানে কোনো নোডিউল আছে কিনা, বা টেক্সচারটা কেমন, টেক্সচারটা কি সফট নাকি ফার্ম নাকি হার্ড। যদি নোডিউল থাকে সেই নোডিউলটাকে আমরা কি করব, সাইজ দেখবো, তারপর এটা ফিক্সিটি দেখবো, এবং ওভারলাইং স্কিনের সাথে সেটা পেইনফুল কিনা দেখবো। আর হচ্ছে গিয়ে সাথে কি করব, রিজিওনাল লিম্ফ নোডটা দেখবো। যখন আমি দেখবো যে আমার দুইটা লোবি ডিফিউজলি এনলার্জড এবং দে আর সফট, তখন আমার একটা ইমপ্রেশন হবে যে ইট কুড বি আ কেস অফ গ্রেভস ডিজিজ। এবং যখন আমি দেখবো যে না আমি অনেকগুলো ইরেগুলার সোয়েলিং পাচ্ছি,
তখন আমি চিন্তা করব যে দিস ইজ আ কেস অফ মাল্টিনোডিউলার গয়টার, এবং ফাংশনাল যে এক্সামিনেশনগুলো ফাংশনাল স্ট্যাটাস দেখার জন্য সেখানে যদি আমি থাইরোটক্সিকোসিস পাই তাহলে ইট ইজ আ কেস অফ টক্সিক মাল্টিনোডুলার গয়টার। আমি পুরো গ্ল্যান্ড দুই পাশের লোবটাকে পালপেট করে শুধু একটা সিঙ্গেল নোডিউল পেলাম, যেটা হচ্ছে কিন্তু পেশেন্টের আমি থাইরোটক্সিকোসিসের ফিচার পাচ্ছি, তাহলে হচ্ছে আমার ডায়াগনোসিস হবে কি টক্সিক সলিটারি নোডিউল। কিন্তু মাল্টিনোডিউলার গয়টার এবং সলিটারি নোডিউল এই দুইটা ক্ষেত্রে কিন্তু মোস্ট অফ দ্য টাইম আমি যদি ফাংশনাল স্ট্যাটাস দেখি ক্লিনিক্যালি কিন্তু আমি পেশেন্টকে ইউথাইরয়েড পাবো, তখন কিন্তু আমার ডায়াগনোসিস হবে কি মাল্টিনোডিউলার গয়টার ইন ইউথাইরয়েড স্ট্যাটাস। আবার সলিটারি নোডিউলের ক্ষেত্রে ডায়াগনোসিস হবে কি সলিটারি থাইরয়েড নোডিউল, পেশেন্ট ইজ ক্লিনিক্যালি ইউথাইরয়েড। এরপর আমি কি করব, সলিটারি থাইরয়েড নোডিউল থাকলে আমার মাথায় একটা চিন্তা থাকবে যে ওয়েদার ইট ইজ আ ম্যালিগন্যান্ট নোডিউল অর নট। তখন যে কোনো থাইরয়েড গ্ল্যান্ডের এক্সামিনেশনে রুটিনলি আমাকে কি করতে হবে, রিজিওনাল লিম্ফ নোড দেখতে হবে। রিজিওনাল লিম্ফ নোডগুলো দেখে আমি দেখবো যে কোনো লিম্ফ নোড আছে কিনা। এরপর আমি কি করব, আমি সামনে আসলাম, সামনে এসে হচ্ছে কি আমি রেট্রোস্টার্নাল এক্সটেনশন পারকাশন করে দেখলাম, এবং তারপরে আমি কি করব, তারপরে আমি হচ্ছে গিয়ে থাইরয়েড গ্ল্যান্ডে ব্রুই আছে কিনা দেখবো। ব্রুই ইজ স্পেসিফিক ফর গ্রেভস ডিজিজ, এবং থাইরয়েড ব্রুই নাকি ক্যারোটিড ব্রুই এই দুইটা ডিফারেন্সিয়েট করতে হবে। তারপর ক্যারোটিড পালসটাকে আমি পালপেট করতে পারছি কিনা এটাও দেখতে হবে। এবং তারপর যদি আমার কাছে মনে হয় যে রেট্রোস্টার্নাল এক্সটেনশন আছে কি নেই সেটা নিয়ে আমি হচ্ছে রেট্রোস্টার্নাল এক্সটেনশন আছে বলে মনে হচ্ছে, তাহলে আমি কি করব, তাহলে হচ্ছে গিয়ে আমি প্যামবার্টন সাইন দেখবো, যে হচ্ছে গিয়ে পেশেন্টকে হাত এবং ইয়ে উঁচু করে রেখে দেখবো যে পেশেন্টের সুপিরিয়র ভেনা কেভা অবস্ট্রাকশনের কোনো ফিচার, অর্থাৎ ফেস সোয়েলিং হয়ে যায় কিনা, সাফিউজড হয়ে যায় কিনা। সেক্ষেত্রেও কিন্তু আমার ধরে নিতে হবে যে আইদার এটা মাল্টিনোডিউলার গয়টার যেটা রেট্রোস্টার্নাল এক্সটেনশন আছে যেটা থোরাসিক ইনলেট সিনড্রোম করছে, অথবা এটা ম্যালিগন্যান্ট পোটেনশিয়াল আছে। হোয়ার্সনেস অফ ভয়েস, রিসেন্ট র্যাপিড গ্রোথ, পেইনফুল, প্রেজেন্স অফ লিম্ফাডেনোপ্যাথি, এই প্রত্যেকটা ফিচার আমাকে পয়েন্ট আউট করবে যে ইট কুড বি আ কেস অফ থাইরয়েড ম্যালিগন্যান্সি। তাহলে থাইরয়েড গ্ল্যান্ড এক্সামিনেশন থেকে কিন্তু আমি এরকম অনেকগুলা ইনফরমেশন পেতে পারি। এখন দেখা যাক যে আমাদের এক্সামিনেশনে তাহলে আর কি কি বাকি ছিল, সাইনের মধ্যে আমরা আর কি দেখতে পারি। গয়টার উইথ ব্রুই থাকলে সেটা স্পেসিফিক ফর গ্রেভস ডিজিজ, আর তেমন কিছু বাকি নেই। তাহলে আমরা যদি থাইরয়েড গ্ল্যান্ডের এক্সামিনেশনটাকে মনে রাখি, ফাংশনাল স্ট্যাটাস আমরা চারটা জায়গায় দেখবো, ইটিওলজিটা ডিটারমাইন করতে পারবো, ফাংশনাল স্ট্যাটাসটা দেখতে পারবো। এই হচ্ছে আমার মোটা দাগে থাইরোটক্সিকোসিসের এবং হাইপারথাইরয়েডিজমের বা গ্রেভসের ক্লিনিক্যাল ফিচার। এখন আসা যাক হচ্ছে গিয়ে ইনভেস্টিগেশন। ইনভেস্টিগেশনটাও আমার মনে হয় আমি একটু পরে দেখাই। সেটা হচ্ছে যে আমরা যখন থাইরোটক্সিকোসিস চিন্তা করব, আমরা ইনভেস্টিগেশন তো করব, সিমটম শুনলাম পেশেন্টের কাছ থেকে, হিস্ট্রি নিলাম, তারপর সাইনগুলো দেখলাম, এখন আমরা ইনভেস্টিগেশন ফর্মুলেশন করব। যে কোনো একটা ডিজিজে বা এই ধরনের এন্ডোক্রাইন ডিজিজে যখন আমরা ইনভেস্টিগেশন প্ল্যান করব, আমাদের মাথায় চিন্তা থাকবে কি আমরা কিভাবে ইনভেস্টিগেশনটা ফর্মুলেট করব। প্রথম কথা হচ্ছে আমার যেটা প্রভিশনাল ডায়াগনোসিস, এটা প্রমাণ করার জন্য আমার কিছু ইনভেস্টিগেশন লাগবে। আমার যে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস সেটাকে ডিফিউজ করার জন্য বা এক্সক্লুড করার জন্য আমার কিছু ইনভেস্টিগেশন দিতে হবে। এরপরে আমি পেশেন্টকে তো ট্রিটমেন্ট দিব, সেই ট্রিটমেন্টের জন্য আমার যে আদার অর্গান ফাংশন টেস্ট, লিভার ফাংশন টেস্ট, রেনাল ফাংশন টেস্ট বা যে ড্রাগগুলো দিব তাদের কোনো ইফেক্ট আছে কিনা, এই জন্য আমার কিছু ইনভেস্টিগেশন করা লাগবে। থাইরোটক্সিকোসিসের জেনারেল আমার অন্যান্য অর্গান সিস্টেমের উপর কি ইফেক্ট এই মুহূর্তে আছে, যেমন সে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন করতে পারে, সে হার্ট ফেলিওর করতে পারে, তাহলে আমার একটা ইসিজি করতে হবে। এরকম ভাবে আমার কিছু ইনভেস্টিগেশন ফর্মুলেশন করতে হবে। এখন যখন আমি থাইরোটক্সিকোসিস প্রমাণ করতে যাব তখন কিন্তু ইনভেস্টিগেশন খুব সিম্পল। কি ইনভেস্টিগেশন, সেটা হচ্ছে থাইরয়েড হরমোন দেখব এবং এটার সাথে পেয়ার টেস্ট করব টিএসএইচ। এখন কথা হচ্ছে যে FT4 করব নাকি T4 করব। সব সময় আমরা বলবো যে আপনি FT4, FT3 এবং TSH করবেন একটা থাইরোটক্সিকোসিসের পেশেন্ট। তো ডেভিডসনের যে চার্টের ছবিটা আমি একটু পরে দেখাবো সেখানে কিন্তু T4 আর T3 লেখা। এটা নিয়ে একটা ইয়ে ছিল, যখন আমরা MRCP পার্ট 1 এর প্রিপারেশন নিতাম তখন হচ্ছে গিয়ে দেখতাম যে শুধুমাত্র রয়্যাল কলেজ এখনো হচ্ছে T4 T3 এর মধ্যে আটকে আছে। কেন ওরা একটা কোয়েশ্চেন দিত ওই সময়, MRCP পার্ট 1 এ একটা খুব ফেভারিট কোয়েশ্চেন ছিল যে পেশেন্টের T4 বেশি কিন্তু TSH নরমাল, ডায়াগনোসিস কি। এটার একটা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস ছিল হচ্ছে প্রেগন্যান্সি। কারণ কি, এবং পেশেন্টের কোনো থাইরোটক্সিকোসিসের সিমটম নাই। কারণ কি, প্রেগন্যান্সিতে কি হয়, প্রেগন্যান্সিতে হচ্ছে গিয়ে সে থাইরয়েড বাইন্ডিং গ্লোবিউলিনের কনসেন্ট্রেশন বেড়ে যায়, ফলে আমার যে পুলটা থাইরয়েড হরমোনের, টোটাল থাইরয়েড হরমোনের যে পুল, যেহেতু টিবিজি বাড়ে টোটাল কাউন্ট বাড়ে, কিন্তু ফ্রি ফ্র্যাকশন নর্মাল থাকে,
ফ্রি ফ্র্যাকশন যখন নর্মাল তখন সে থাইরোটক্সিকোসিস প্রডিউস করবে না, যখন প্রডিউস করবে না তখন টিএসএইচও রিফ্লেক্সিভলি কি করবে না, সাপ্রেসড হবে না, অর্থাৎ পেশেন্ট ইজ বায়োকেমিক্যালি ক্লিনিক থাইরয়েড, কিন্তু বিকজ অফ প্রেগনেন্সি তার টিপিজি বেড়ে যাওয়ার কারণে তার টোটাল থাইরয়েড হরমোনের মেজারমেন্ট বেশি আসছে, সো দ্য ডায়াগনোসিস ইজ প্রেগনেন্সি। সো এই ধরনের ফ্লগুলোকে এড়াতে হলে আমি কি করব, আমি আমার অ্যাক্টিভ ফর্মটা দেখব, ফ্রি T4 দেখব। মোস্ট অফ দ্য কেসে আমরা ফ্রি T4 আর টিএসএইচ থেকে কিন্তু একটা ইনফারেন্সে চলে আসবো পেশেন্টের থাইরোটক্সিকোসিস আছে কিনা। যখন পেশেন্টের কস্ট কনস্ট্রেন্ট রিসোর্স মানে লিমিটেড রিসোর্স সেটিংয়ে আপনি কাজ করবেন, তখন FT4 আর টিএসএইচ দেবেন ইনিশিয়াল ইনভেস্টিগেশন। খুব কম সংখ্যক কেসে কি হয়, FT4 নর্মাল থেকে টিএসএইচ সাপ্রেস থাকে। এটা দুইটা ডিফারেন্সিয়াল, একটা হতে পারে যে পেশেন্ট ক্লিনিক্যালি থাইরোটক্সিকোসিস FT3 করলে দেখবেন বেশি, FT3 বেশি, FT4 নর্মাল, টিএসএইচ সাপ্রেসড। এটা হয় অনেক সময় সলিটারি মানে আইসোলেটেড T3 টক্সিকোসিসে, যে T3টা তার বেশি, এটা হয় সলিটারি থাইরয়েড নডিউলের ক্ষেত্রে, টক্সিক অ্যাডিনোমার ক্ষেত্রে। আর আরেকটা ক্ষেত্রে হতে পারে যে FT4 FT3 দুটাই নর্মাল কিন্তু টিএসএইচ সাপ্রেসড। এটা কখন হয়, আমরা আগেই বলেছিলাম গত ক্লাসে যে TSH is more sensitive. Small magnitude of change in the T4 and T3 will produce a large fold of change in the TSH. অর্থাৎ T4 T3 অল্প বেড়েছে তাতেই TSH সাপ্রেসড হয়ে গেছে, এটা হচ্ছে সাবক্লিনিক্যাল থাইরোটক্সিকোসিস, অর্থাৎ পেশেন্ট ইজ প্রোগ্রেসিং টুয়ার্ডস ডেভেলপমেন্ট অফ থাইরোটক্সিকোসিস। অর্থাৎ থাইরোটক্সিকোসিস হয়েছে এই জিনিসটা আমার প্রমাণ করার জন্য খুব বেশি টেস্ট করার দরকার নেই, কিন্তু এর বাইরে এখন আমাকে কি করতে হবে, ইটিওলজি ডিটারমাইন করতে হবে। ওই যে বললাম প্রত্যেকটা ইটিওলজির উপর আমার কিন্তু ট্রিটমেন্ট ডিফারেন্ট করবে, যেহেতু ট্রিটমেন্ট ডিফার করবে সেহেতু হচ্ছে আমি ইটিওলজি ডিটারমাইন না করে একটা থাইরোটক্সিকোসিসের পেশেন্টকে কিন্তু ট্রিটমেন্ট দিব না, কারণ এই FT4 TSH করে এখন হচ্ছে গিয়ে কিন্তু আপনি ইন্টার্ন লেভেলেও ডায়াগনোসিস করে ফেলতে পারবেন। সাথে সাথে যদি কার্বিমাজল দিয়ে দেন, এই পেশেন্টটা যদি গ্রেভস না হয় থাইরয়েডাইটিস হয়, এই পেশেন্টটা যদি ড্রাগ ইনডিউসড হয়, এই পেশেন্টের যদি একটোপিক একটা সোর্স অথবা TSH সিক্রেটিং এর জন্য হয়, তাহলে কিন্তু কাজ হবে না। ইভেন গ্রেভসও যদি হয়ে থাকে 50% কেসে কি করবে, 2 বছরের মধ্যে 2 বছর পরে সে রিল্যাপস করবে। তখন কিন্তু তার ট্রিটমেন্ট মোডালিটি যে আগের মানে প্রাইমারি ডায়াগনোসিস কি এটা জানা না থাকলে তখন কিন্তু আসলে ওয়ার্কআপ করাটা কঠিন হয়ে যায় এবং তার ফার্দার ট্রিটমেন্ট মোডালিটি ডিটারমাইন করাটা ডিফিকাল্ট হয়ে যায়। এই কারণে ইটিওলজি ডিটারমাইন করতে গেলে আমাকে আরো 2-3টা ইনভেস্টিগেশন করতে হবে। সেটা কি, একটা হচ্ছে রেডিওঅ্যাক্টিভ আয়োডিন আপটেক এন্ড টার্নওভার টেস্ট, অথবা নিদেন পক্ষে থাইরয়েড স্ক্যান। থাইরয়েড স্ক্যান করলে কি করব, থাইরয়েড স্ক্যানটা কি করা হয়, থাইরয়েড স্ক্যানে টেকনিশিয়াম 99 রেডিও আইসোটোপটা দেওয়া হয়। এটা কি করে, এটা থাইরয়েড গ্ল্যান্ডটা এভিডলি আপটেক করে, দিয়ে সেটা স্ক্যান করি আমরা। স্ক্যান করলে কি হয়, গ্ল্যান্ডের অ্যানাটমিটা দেখতে পাই যে সলিটারি একটা সিঙ্গেল নোডিউলে খুব বেশি আপটেক হয়েছে, বাকি পুরো গ্ল্যান্ডে কোনো আপটেক হয় নাই, তাহলে এটা সলিটারি থাইরয়েড অ্যাডিনোমা। থাইরয়েড স্ক্যান থেকে আমি এই ডায়াগনোসিসে আসবো যে সলিটারি থাইরয়েড অ্যাডিনোমা, এবং বায়োকেমিক্যাল যে রিপোর্টটা আমার হাতে আছে FT4 বেশি TSH কম, সেটা দিয়ে আমার একটা কম্প্রিহেন্সিভ ডায়াগনোসিস হবে হচ্ছে সলিটারি টক্সিক অ্যাডিনোমা। থাইরয়েড স্ক্যান করলাম, আমি কি পেলাম, অনেকগুলো জায়গায় অনেকগুলো মাল্টিপল ফোকাস অফ ইনক্রিজড ট্রেসার আপটেক। যদি সেটা হয় তাহলে আমার অ্যানাটমিক্যাল ডায়াগনোসিস হচ্ছে মাল্টিপল নোডিউলস ইন দ্য থাইরয়েড গ্ল্যান্ড। এটার সাথে যদি আমার পেশেন্ট ইউথাইরয়েড হয় তাহলে পেশেন্টের ডায়াগনোসিস কি, মাল্টিনোডিউলার গয়টার ইন ইউথাইরয়েড স্ট্যাটাস। এটার সাথে যদি পেশেন্টের হাইপার থাইরয়েড পাই আমি বায়োকেমিক্যালি, তাহলে পেশেন্টের ডায়াগনোসিস হচ্ছে টক্সিক মাল্টিনোডিউলার গয়টার। আমার মনে হয় এখন আমরা বারবার বলায় আপনারা জিনিসটা বুঝতে পারছেন। এরপরে দেখা যায় যে এই পেশেন্টের যদি থাইরয়েড স্ক্যানে আমি দেখি ডিফিউজলি হাই আপটেক হচ্ছে, অ্যানাটমিক্যালি আমি দেখলাম পুরোটা গ্ল্যান্ডই হাইপার অ্যাক্টিভ, তাহলে সাথে বায়োকেমিক্যালি আমি দেখলাম যে পেশেন্টের মানে থাইরোটক্সিকোসিস আছে, তাহলে দিস ইজ ইন্ডিকেটিভ অফ গ্রেভস ডিজিজ, যেটা হচ্ছে ডিফিউজ টক্সিক গয়টার। আমি বায়োকেমিক্যালি পাচ্ছি পেশেন্টের লো মানে থাইরোটক্সিকোসিসের ফিচার, কিন্তু আমি থাইরয়েড স্ক্যান করে দেখলাম পুরা গ্ল্যান্ডে কোনো আপটেক নাই, দেন it indicates that the gland has been destroyed, the follicles are destroyed, follicles are not active, thyroid gland কোনো ট্রেসারকে আপটেক করতে পারছে না, এবং এটা হচ্ছে ডিফারেন্সিয়াল হবে কি, তখন আমার ডায়াগনোসিস হবে লো আপটেক থাইরয়েডাইটিস, তখন আমার ট্রিটমেন্ট মোডালিটি চেঞ্জ হয়ে যাবে, তখন আমার পেশেন্টকে তখন আমার এক্সপেক্ট করতে হবে যে এই পেশেন্ট ভবিষ্যতে
হাইপোথাইরয়েড হয়ে যেতে পারে, তখন আমাকে তাকে সিরিয়াল ফলো আপ করবো এবং ভবিষ্যতে তাকে আমার থাইরক্সিন সাপ্লিমেন্টেশন দিতে হবে রাদার দেন অ্যান্টিথাইরয়েড ড্রাগ। সো এখানে ইটিওলজি ডিটারমাইন করাটা খুব ইম্পর্টেন্ট। রেডিও অ্যাক্টিভ আয়োডিন আপটেকটা কি করে, সে ফাংশনাল স্ট্যাটাসটা দেখায়। থাইরয়েড স্ক্যানে আমি কি করলাম, পেশেন্টের অ্যানাটমি দেখলাম, বায়োকেমিক্যাল একটা টেস্টের সাথে ইনকর্পোরেট করে আমি কম্পোজিট একটা ডায়াগনোসিস করলাম। রেডিও অ্যাক্টিভ আয়োডিন আপটেক টেস্টে কি করা হয়, আয়োডিনের রেডিও আইসোটোপ দেওয়া হয়, সেখানে হচ্ছে গিয়ে আয়োডিনটার টার্ন ওভারটা আপটেকটা যেমন দেখা হয় 2 আওয়ারে এবং 24 আওয়ারে আপটেক দেখা হয়, দুইবারই হচ্ছে গিয়ে গামা ক্যামেরায় হচ্ছে স্ক্যানিং করা হয়। এবং এটা দেখার পর আমরা কি করি, যে টার্ন ওভারটা কত র্যাপিড হচ্ছে সেটা দেখি। হাই আপটেক এবং র্যাপিড টার্ন ওভার হবে হচ্ছে গ্রেভস ডিজিজে, কারণ এখানে পুরো গ্ল্যান্ড হাইপার ফাংশনিং। এবং লো আপটেক এবং লো টার্ন ওভার হবে হচ্ছে থাইরয়েডাইটিসে, তাহলে এটা লো আপটেক থাইরোটক্সিকোসিস। তখন আমার ডিফারেন্সিয়াল কি হবে, সাবঅ্যাক্টিভ থাইরয়েডাইটিস হতে পারে, হাসিমোটোজ হতে পারে, হাসিমোটোজের কিছু কিছু ফর্মে সে থাইরোটক্সিকোসিস নিয়ে প্রেজেন্ট করে, আবার হচ্ছে গিয়ে কি হতে পারে, পোস্টপার্টাম থাইরয়েডাইটিস হতে পারে। এই ধরনের থাইরয়েড আয়োডিন আপটেক টেস্টে লো টার্নওভার নিয়ে প্রেজেন্ট করবে। তাহলে আমার বায়োকেমিক্যালি থাইরোটক্সিকোসিস প্রমাণ করার জন্য FT4, FT3, TSH, T3, T4 এর আসলে প্রয়োজন নাই, যদিও ডেভিডসনের লেখা আছে। এইটা বরং করলে আমি আরো ঝামেলায় পড়তে পারি, পেশেন্ট যদি প্রেগনেন্ট হয় বা আদার কোনো কন্ডিশনস থাকে যেটা দিয়ে তার থাইরয়েড বাইন্ডিং গ্লোবিউলিনের কনসেন্ট্রেশন হ্যাম্পার হচ্ছে। আর কি করব, রেডিও অ্যাক্টিভ আয়োডিন আপটেক টেস্ট করতে পারি, টার্নওভার টেস্ট করতে পারি, থাইরয়েড স্ক্যানিং করতে পারি, সো দ্যাট আই ক্যান ডিটারমাইন দ্য ইটিওলজি অফ থাইরোটক্সিকোসিস। এর সাথে আমি কি করব, আমি আগেই বলেছি প্রিকর্ডিয়াম অর্থাৎ কার্ডিওভাস্কুলার সিস্টেমের উপরে এটার অনেক বেশি ইফেক্ট। তাহলে একটা ইসিজি করতে হবে, ইকোকার্ডিওগ্রাফি করতে হবে এলডারলি পেশেন্ট হলে। তার সাথে কি করব, আমি একটা সিবিসিআর এসজিপিটি করব। সিবিসিআর এসজিপিটি তো এমনিতেই আমি রুটিন একটা পেশেন্টের, এখানে আরো বেশি ইম্পর্টেন্ট যে আমার হাতে বেসলাইন একটা সিবিসিআর এসজিপিটি থাকতে হবে। কারণ কি, যখন আমি পেশেন্টকে অ্যান্টিথাইরয়েড ড্রাগ দেব, দের ইজ এ রেয়ার পসিবিলিটি যে এই পেশেন্টের অ্যান্টিথাইরয়েড ড্রাগ ইনডিউসড অ্যাগ্রানুলোসাইটোসিস হতে পারে, অর্থাৎ খুব লিথাল লেভেলে, ফ্যাটাল লেভেলে হচ্ছে ডাব্লিউবিসি কাউন্ট ডিপ্রেস হয়ে যেতে পারে। সেক্ষেত্রে আমার একটা বেসলাইন থাকতে হবে যে বেসলাইন পেশেন্টের টোটাল কাউন্ট অফ ডাব্লিউবিসি কত ছিল, নিউট্রোফিল কাউন্ট কত ছিল, তাহলে আমি আসলে প্রেডিক্ট করতে পারবো। এটা লাগবে। আবার প্রোপাইল থাইরোইউরেসিল কি হয়, প্রোপাইল থাইরোইউরেসিল যদি আমি কাউকে দেই তাহলে এটা কিন্তু হেপাটিক টক্সিসিটি করে, সো এসজিপিটি থাকতে হবে। আর কি, থাইরোটক্সিকোসিস কি করে, ল্যাক স্টোরেজ গ্লাইকোসিউরিয়া করে, গ্লুকোজ ইনটলারেন্স করে, সেই কারণে আমার ব্লাড গ্লুকোজ দেখতে হবে, সো রুটিন টেস্টগুলো করতে হবে। এখন তাহলে দেখি যে এই পেশেন্টের ক্ষেত্রে আমরা ইনভেস্টিগেশনগুলো কি করব। অটো অ্যান্টিবডি, অটো অ্যান্টিবডিগুলো কিন্তু আমরা খুব বেশি থাইরোটক্সিকোসিসের পেশেন্টে করি না। অটো অ্যান্টিবডিটা আমাদের শুধুমাত্র যখন গ্রেভস পেশেন্ট, ইউথাইরয়েড আমাদের একটা স্ট্রং সাসপিশন, অ্যাসিমেট্রিক্যাল গ্রেভস অপথনোপ্যাথি নিয়ে প্রেজেন্ট করছে, তখন আমরা করি। এবং সেক্ষেত্রে আমাদের জন্য স্পেসিফিক অ্যান্টিবডি হচ্ছে থাইরয়েড রিসেপ্টর অ্যান্টিবডি। টিএসআই বলে একটা অ্যান্টিবডি আছে, থাইরয়েড স্টিমুলেটিং ইমিউনোগ্লোবুলিন, এটা বাংলাদেশে হয় না, রিসেন্টলি নিউক্লিয়ার মেডিসিন ডিপার্টমেন্টে হচ্ছে ট্র্যাব অ্যান্টিবডিটা হয়। আর বাকি এগুলোর প্রয়োজনীয়তা আমি আপনাদেরকে বলেছি। এখন আসা যাক হচ্ছে গ্রেভস ডিজিজ। আমার মনে হয় আজকের জন্য আমরা যথেষ্ট পরিমাণ পড়ে ফেলছি, নেক্সট দিন আমরা গ্রেভসটা নিয়ে কন্টিনিউ করলে ভালো হবে, তাহলে আপনারা বুঝতে পারবেন। আজকে এতটুকুই থাকুক। আচ্ছা, স্ক্যানটা আমি একটু আপনাদেরকে দেখাই দিই। সেটা হচ্ছে দেখেন এখানে T3 T4 বলেছে, কিন্তু আমরা করব কি FT3 FT4, TSH সাপ্রেসড, অর্থাৎ পেশেন্টের থাইরোটক্সিকোসিস হয়ে গেল। এই পেশেন্ট ক্লিনিক্যালি থাইরোটক্সিক কিনা, গ্রেভসের জন্য স্পেসিফিক ফিচারগুলো তার আছে কিনা। গ্রেভসের জন্য স্পেসিফিক ফিচার কি, গয়টার উইথ ব্রুই, এক্সোপথ্যালমাস থাকতে হবে, থাইরয়েড অ্যাক্রোপ্যাচি এবং প্রিটিবিয়াল মিক্সিডিমা। এবং ওই যে বললাম TRAB, থাইরয়েড রিসেপ্টর অ্যান্টিবডি অথবা TSI, এগুলো আমরা করি না, কিন্তু ক্লিনিক্যাল ফিচারগুলো দেখে আমরা চিন্তা করব। এটা যদি থেকে থাকে, এরপরে আমরা যাব কি, আর কি হতে পারে, স্লাইড ডিস্টার্ব করছে, যে নন গ্রেভস থাইরোটক্সিকোসিস, সেগুলো কি কি ইন্ডিকেট করবে, যদি পেইনফুল হয়, যদি পেশেন্টের মাল্টিপল নোডিউল পায় অথবা সলিটারি নোডিউল পায়, অথবা রিসেন্ট প্রেগন্যান্সি আছে, অথবা রিসেন্ট ভাইরাল ইনফেকশনের হিস্ট্রি আছে, ফ্লু লাইক ইলনেসের হিস্ট্রি আছে, পেশেন্ট অ্যামিওডরন বা কোনো কারণে আয়োডাইড পেয়েছিল, বা পেশেন্টের এটা ফ্যাকটিশিয়াস হতে পারে, তাহলে আমরা চিন্তা করব যে এটা নন গ্রেভস থাইরোটক্সিকোসিস। এরকম যদি হয়, এখন আমি ইটিওলজি ডিটারমাইন করতে যাব। ইটিওলজি ডিটারমাইন করতে গেলে অ্যানাটমি বুঝতে হলে আমাকে কি করতে হবে, থাইরয়েড সিন্টিগ্রাফি করতে হবে।
এইটা হচ্ছে ডিফিউজ এবং হোল গ্ল্যান্ড জুড়ে হচ্ছে গিয়ে সে আপটেক করেছে, দ্যাট ইজ গ্রেভস ডিজিজ। এখানে দেখেন মাল্টিপল রিজিয়নে ট্রেসার আপটেক হয়েছে, দিস ইজ মাল্টিনোডিউলার গোয়াটার। এটা কি একটা সিঙ্গেল রিজিয়নে ট্রেসার আপটেক হয়েছে এবং বাকি পুরো রিজিয়নে কিন্তু কোনো আপটেক নাই, তাহলে সলিটারি অ্যাডিনোমা বাকি জায়গাকে সে সাপ্রেস করেছে। কিন্তু যখন আমি থাইরয়েড স্ক্যানের একটা ইনফারেন্স টানতে যাব তখন আমাকে এটা বলতে হবে হট নোডিউল। এই হট নোডিউলের ডিফারেন্সিয়াল কিন্তু টক্সিক সলিটারি অ্যাডিনোমা হতে পারে, ইভেন ফলিকুলার কার্সিনোমাও হতে পারে। আবার এটা কি এখানে দেখেন পুরো থাইরয়েড বেডে থাইরয়েড গ্ল্যান্ড জুড়ে কোনো প্রকার ট্রেসার অ্যাক্টিভিটি ট্রেসার আপটেক নাই, তাহলে এটা হচ্ছে লো আপটেক থাইরয়েডটোক্সিকোসিস। এখানে কিন্তু আমি তাকে কোনো অ্যান্টিথাইরয়েড দিব না, এখানে বরং ইনফ্লামেশন কমানোর জন্য স্টেরয়েডের একটা রোল আছে। এখানে ইনফ্লামেশন যদি অ্যামিওডারনের জন্য হয়ে থাকে তাহলে অ্যামিওডারন বন্ধ করতে হবে। এখানে যদি এক্সট্রা থাইরয়েডাল সোর্সের জন্য হয়ে থাকে যেমন স্ট্রুমা ওভারির ম্যানেজমেন্ট করতে হবে। সো এই ইনভেস্টিগেশনগুলো আমাদেরকে এভাবে গাইড করবে ফার্দার ইয়ে করতে। নেক্সট ক্লাসে গ্রেভস ডিজিজ এবং এর ম্যানিফেস্টেশন, ম্যানেজমেন্ট এবং হাইপারথাইরয়েডিজমের ম্যানেজমেন্ট এবং থাইরয়েড স্টর্মের ম্যানেজমেন্ট আমি বলবো নেক্সট থার্সডেতে। আজকে তাহলে এখানেই শেষ করছি, ধন্যবাদ।